আমার এই যে কার্বনটা, এদিকে ছিল হাইড্রোজেন, ওটা তো লিখতে হবে আমাদের নিজেদেরকে। এবার এই কার্বনটাতে, এটা তো সিগমা বন্ধন, এক বন্ধন, এদিকে এটা সিগমা বন্ধন, এই দ্বি বন্ধনের মধ্যে একটা সিগমা একটা পাই। তাহলে এর চারপাশে কি কি বন্ধন আছে দেখে নিন, 3 সিগমা 1 পাই। তাহলে হয়ে গেল না sp2। মানে অ্যাকচুয়ালি হাইড্রোজেনগুলোকে আমাদের নিজেদেরকে বসাতে হবে। তবে এটা ভুল করে আবার এখানে হাইড্রোজেন বসাবেন না, কোনখানটা বলুন তো, এই জায়গাটাতে। এখানে কি করেছি আমরা, হাইড্রোজেনটাকে সরিয়ে ওর জায়গাতে আমি এই CH3 পার্টটাকে নিয়ে এসেছি, নাহলে তো বসাতে পারতাম না। কারণ অলরেডি এই যে হাইড্রোজেনটা দেওয়ার ফলে তবেই কার্বনের 4টা যোজ্যতা পূর্ণ হলো। এবার নিচেরটা যেটা কোশ্চেন আছে এটা একটু বলার চেষ্টা করি আমরা। 2 নম্বরটা, ওকে। আচ্ছা, ফিনাইল গ্রুপটার কথা বলছেন? হ্যাঁ চলুন বলে দিচ্ছি। প্রথমত আমাদের এই যে বেনজিন যেটা, হ্যাঁ হ্যাঁ পিডিএফ অবশ্যই পাবেন, ক্লাস রেকর্ডটাও পাবেন, পিডিএফও পেয়ে যাবেন। এইটা হচ্ছে আমাদের বেনজিন। যখন এখান থেকে হাইড্রোজেনটা সরিয়ে দিলাম, সেটা হয়ে গেলো ফিনাইল গ্রুপ। মানে বেনজিনের সংকেত ছিল C6H6। এখানে প্রতিটা কার্বনের 4টে হাত, আমি যদি একটা হাত খুলে দিই তবেই তো এই গ্রুপটা যুক্ত হতে পারবে, এই অ্যালডিহাইড গ্রুপটা। তো এটা আমরা এখানে এইভাবে লিখে ফেলব, ঠিক এইভাবে। তাহলে এই কার্বনটার চারপাশে কি আছে দেখুন নিন, এইটা সিগমা, এটা সিগমা, ডবল বন্ডের মধ্যে একটা সিগমা একটা পাই, তাহলে 3 সিগমা 1 পাই হলে হয়ে যাবে sp2। হয়েছে, বুঝতে পারলেন নিশ্চয়ই? হ্যাঁ, এবার পরের অ্যান্সারটা দিন, এটার অ্যান্সার কি হবে? হ্যাঁ, এখানে যেটা সমস্যা একটু দেখুন। আচ্ছা, একজন বলছে sp2 sp3, মানে এইটাকে অ্যান্সার করছেন। আচ্ছা আমরা ব্যাখ্যাতে আসি। দেখুন, এই যে লেখা আছে, মেনশন করা আছে C2 আর C3, অনেকে হয়তো এটাই বুঝতে পারছেন না C2 আর C3 কেন মানে 2 আর 3 কেন লিখতে গেল। আমাদের যে অর্গানিক কেমিস্ট্রিতে IUPAC নামকরণ রয়েছে, এই নামকরণের সময় আমরা কি করি, কার্বনগুলোকে নাম্বারিং করি। এই নাম্বারিংটা এখানে উল্লেখ করা আছে C2 আর C3। তাহলে সঠিক নাম্বার যদি করি, যে কার্বনটায় 2 নম্বর পড়বে তার সংকরায়ন বের করব, আর যেটা 3 নম্বর নাম্বারিং হবে তার সংকরায়ন বের করব। হ্যাঁ, এবার এবার আসি। এবার এই যে নাম্বারিংটা করব, এটা কিন্তু প্রায় ভুল হয়। কারণ নাম্বারিংটার দিকে ফোকাস রাখতে হবে কিভাবে, দুটো কথা বলি। এখানে দেখুন, ভালো করে খেয়াল করে দেখুন, ডবল বন্ডটাও লেফট সাইডে আছে বাম দিকে, আর একেবারে ডান দিকে আছে ত্রিবন্ধন। যখন এরকম সিচুয়েশন আসবে যে পুরোপুরি বাম দিকে একেবারে শেষ প্রান্তের দ্বিবন্ধন, আর একেবারে শেষ প্রান্তে ডান দিকে শেষ প্রান্তে ত্রিবন্ধন থাকবে, তখন কিন্তু নাম্বারিংটা দ্বিবন্ধন থেকে করতে হয়। এই কথাটা মনে রাখতে হবে। কারণ যদি আমরা এটাকে এভাবে না করে, যদি দ্বিবন্ধনটার যৌগের ভেতরে কোনো, হ্যাঁ বলছি, আমি বলছি, যদি যৌগের মধ্যে দেখুন, আমি যদি এটা করতাম, আমি একটা উদাহরণ নিচ্ছি এখানে, CH3 CH ডাবল বন্ড CH CH2 C ট্রিপল বন্ড CH। ওখানে কটা কার্বন ছিল, একটা দুটো তিনটে চারটা পাঁচ ছটা, 1 2 3 4, এখানেও 6টা আছে। ভালো করে খেয়াল করুন দুটো যৌগকে। আমি যে নিচে যে যৌগটা ড্রয়িং করেছি, এই যৌগটা যদি নাম্বারিং করতাম, এখানে কিন্তু ত্রিবন্ধনকে প্রাধান্য দিয়ে নাম্বারিং করতে হতো। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। এটাই আমরা সবাই মনে রাখি, কারণ দ্বিবন্ধনের থেকে ত্রিবন্ধনটা বেশি প্রাধান্য পায়। ওপরেরটাতে কি আছে স্যার, দ্বিবন্ধনও শেষ প্রান্তে, ত্রিবন্ধনও শেষ প্রান্তে। তাহলে এদিক থেকে শুরু করলে 1 2 হতো, আবার এদিক থেকে করলে এটা 1 2 হতো। কিন্তু এটা আমাদেরকে মনে রাখতে হবে,
যে যখন এরকম সিচুয়েশন আসবে তখন আমাকে দ্বিবন্ধন থেকে নাম্বারিং করে যেতে হবে। পরীক্ষায় এই জন্য কোশ্চেনটা দেয়, কারণ সবাই এই নিচেরটা মনে রাখে। হ্যাঁ, এটা ত্রিবন্ধন থেকে শুরু হচ্ছে, আর উপরেরটায় যদি দুটোই দ্বিবন্ধন থাকতো, আচ্ছা আমি যদি মানে ব্যাপারটা যদি উল্টে দিতাম, তো তখন যেটা আগে পড়ছে সেটা থেকে করতে হতো, মানে তখন দ্বিবন্ধন থেকে হতো। আমি লিখে দিচ্ছি এখানে। হ্যাঁ, ওইটা আমাদেরকে মনে রাখতে হচ্ছে। সিএইচ সিএইচ ডবল বন্ড সিএইচ টু, আপনি এইটার কথা নিশ্চয়ই বলছিলেন। তখন আমরা কি করব, এটা তো শেষ প্রান্তেই আছে, তো ওখান থেকে লোয়েস্ট নাম্বারিং করে আসতে হবে। 1 2 3 4 5 6। শুধু সিচুয়েশনটা হচ্ছে যখন স্যার দ্বিবন্ধন আর ত্রিবন্ধন দুটো দুই পাশে শেষ প্রান্তে থাকছে, একেবারে শেষ প্রান্তে, তখন সবসময় মাথায় নোট করতে হবে দ্বিবন্ধন থেকে নাম্বারিংটা করতে হবে। আর এরকম সিচুয়েশন না থাকলে যেটা ছোট নাম্বারিংয়ে পড়ছে, যেমন এই যে নিচে দুটো এঁকেছি, সেখান থেকে নাম্বারিং করে দেবেন। এখানে যেমন ত্রিবন্ধনটা একে পড়ছে তাই ওখান থেকে করেছি, এখানে যেমন দ্বিবন্ধনটা একে পড়ছে লোয়েস্ট নাম্বারিং, এখান থেকে করলাম। নির্দিষ্ট কোনো কারণ তো ওরা অর্গানিকে মেনশন করেনি, এটুকুই শুধু লেখা আছে দ্বিবন্ধন ত্রিবন্ধন যদি শেষ প্রান্তে থাকে দ্বিবন্ধন থেকেই আমাদেরকে করতে হয়। তবে হ্যাঁ, তবে কি, নামের শেষে, নামের শেষে কিন্তু আইন থাকবে। মেন গ্রুপ যেটা, নামের শেষে কিন্তু আইন থাকবে। তাহলে এখানে নাম্বারিংটা করছি, এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4 5 6। এবার অ্যান্সার কি হবে, তাহলে এই কার্বনটা হচ্ছে sp2, আর এইটা হয়ে যাচ্ছে আমাদের sp sp3। হ্যাঁ, তাহলে তোমরা যারা অ্যান্সারটা বলেছিলে তোমাদের অ্যান্সারটা সঠিক হলো। বলুন, সবাই এই টপিকটা বুঝতে পেরে গেছেন? আচ্ছা, ববিতা সাহা, আপনি ক্লাসে আছেন? অনেকেই তো ক্লাসে নেই দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকজন সোমা সরকার, আপনি ক্লাসে আছেন? আপনি তো জয়েন হতে পারছেন না বলছিলেন। আপনি একটু যদি থাকেন আনমিউট করে কথা বলুন, দেখুন নিচে একটা মাইকের অপশন আছে, আপনি আনমিউট করে কথা বলুন, তাহলে শুনতে পাবো আমি। না, রেকর্ডেড ক্লাসটা টেলিগ্রামে পাওয়া যাবে, আমি টেলিগ্রামে গ্রুপ বানিয়ে রেখেছি, কারণ ভিডিওটা একটু লেন্দি হবে, হোয়াটসঅ্যাপে তো এত বড় ফাইল যাবে না। আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, যাদের নেই আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, আমরা অ্যাড হয়ে যাবেন ওখান থেকে। হ্যাঁ, সব রেকর্ডিং থাকবে, ডিটেলস পুরো থাকবে। আর যেগুলো পিডিএফ সেটা আমি গ্রুপে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। হ্যাঁ, দেখুন, এবার পরের টপিকে আসা যাক। এই যে আমরা সংকরায়নটা পড়ছিলাম, এই যে তিন, তাহলে কার্বনের তিন প্রকার সংকরায়ন হতে পারে। কখনো কার্বনের ডি অরবাইট, মানে ডি নিয়ে কোনো মানে আপনারা তো এগুলো দেখেছেন যে কোথাও কোথাও sp3d লেখা হয়, কার্বনের ক্ষেত্রে এরকমটা লেখা হয় না। কেন? না, কার্বনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তার মধ্যে কোনো ডি অরবিটাল আসবে না কখনো, তাহলে sp3d কখনোই ডি কখনো দেখতে পাবেন না। তাহলে কার্বনের সবসময় তিনটে দেখতে পাবেন, একটা sp3 দেখতে পাবেন, একটা sp2, একটা sp। এবার এই তিনটে নিয়ে কিছু কথা আছে। এখানে নিচে দেখুন একটা কোশ্চেন আছে, একটি sp, আমি ওপরের কোশ্চেনটা পরে করছি, একটি sp3 হাইব্রিড অরবিটালে থাকে কত ভাগ এস চরিত্র, মানে শুধু এস এর ভাগটা জানতে চেয়েছে। হ্যাঁ, এই যে মানটা অনেক সময়, অনেক সময় পার্সেন্টেজ দেওয়া থাকে, এটা আমরা কি করে বের করব? হ্যাঁ, অনেকেই বলে দিচ্ছেন, এটা একটু আমি ভেঙে বলে দিই সবার জন্য।
দেখুন এই যে sp3 এর মধ্যে কটা অরবিটাল লিখেছি বলুন তো? একটা s, তিনটে p, মানে টোটাল কটা? 4টা অরবিটাল। তাহলে এই টোটালটাকে আপনি 4 ভাগ ধরুন। এর মধ্যে s কটা? একটা। তাহলে আমরা s এর ভাগ কত লিখবো? 1/4। সবাই বুঝতে পেরে গেছেন? তাহলে 3/4 হবে, পুরোটাতে 4। এবার যদি এটা না বলে স্যার আমাকে পার্সেন্টেজ বলে, ধরুন পার্সেন্টেজ জানতে চাইছে, তাহলে তাহলে 100কে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে 1 ভাগ হবে s, মানে 25% হয়ে যাবে। মানে যেটাই 1/4 সেটাই হবে 25% এস চরিত্র হয়ে যাবে। আচ্ছা, ওপরে যে কোশ্চেনটা দিয়ে রেখেছি এখানে, এই এস চরিত্রের ওপর তড়িৎ ঋণাত্মকতা নির্ভর করে, ইলেকট্রোনেগেটিভিটি যেটাকে আমরা বলি। হ্যাঁ, এবার দেখুন এটা কি করে হয়, এটা একটু আমরা নোট করে নিই। তড়িৎ ঋণাত্মকতা এটা সমানুপাতি হয় পার্সেন্টেজ অফ এস চরিত্র। যত এস চরিত্র বাড়বে তত তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। আর এইগুলো আমাদের কোথায় কাজে লাগবে বলুন তো? যখন আমরা অর্গানিকের ওই কোন যৌগের অ্যাসিডিটি বেশি, কোনটার কম, মানে কে বেশি আম্লিক হবে কে কম আম্লিক হবে, সেখানে এগুলো একটু কাজে লাগবে আমাদের। তাহলে এখানে এস চরিত্র কার বেশি হবে? এসপির বেশি হবে, এর মধ্যে 50% আছে। তারপরে কার বেশি হবে? sp2, এর মধ্যে 33.3, এভাবে চলতে থাকে এটা। নেক্সট কি হবে? sp3, এর মধ্যে থাকবে 25%। তাহলে অ্যান্সার এখানে কোনটা হবে? হ্যাঁ, যার এস চরিত্র বেশি, পার্সেন্টেজ বেশি, তার তড়িৎ ঋণাত্মকতা বেশি। আচ্ছা, এই তড়িৎ ঋণাত্মকতা কথাটা কি বলুন তো আসলে? কেউ একজন বলুন। হ্যাঁ, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এই তড়িৎ ঋণাত্মকতা ঘটনাটা তখনই আসবে যখন একটা কোনো পরমাণু একটা সমযোজী বন্ধনে যুক্ত আছে। এই সমযোজী বন্ধনে আবদ্ধ যে ইলেকট্রন জোড়টা, এই জোড়টাকে যে তার নিজের ক্ষমতার বলে টেনে নেবে, এই যে পাওয়ার, এই পাওয়ারটাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে যার এস চরিত্র বেশি সে বেশি টানবে। তাহলে এখানে অ্যান্সারটা কোনটা হবে? এসপি, sp2, sp3, এ হবে অ্যান্সার। বলুন, সবাই এটা বুঝতে পেরেছেন? ওকে। আচ্ছা, এবার এই যে শঙ্করায়ন আর এস চরিত্র, এই যে ঘটনাটা পড়লাম, আমাদের এর পরে যে টপিক আছে, মানে পুরো যে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি যে পার্ট, আর কিন্তু আমাদের সিলেবাসে কিছু মেনশন নেই। যেমন কি কি পার্ট? এই যে সমগণীয় শ্রেণী, তারপরে কার্যকরী গ্রুপ, আচ্ছা স্যাচুরেটেড আনস্যাচুরেটেড, যে সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ওগুলো কিন্তু মেনশন নেই। তাহলে সেগুলোকে আমরা পড়বো না। সে না পড়লে তো অর্গানিকই ঠিকঠাক করে শিখতে পারবো না। তো এই জন্যে ওই পার্টগুলোকে আমাদেরকে একটু ডিটেলসে পড়ে নিতে হবে। আমি পড়াচ্ছি, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সিলেবাসটাতে। এই যে কেমিক্যাল বন্ডিং যে ইউনিটটা রয়েছে, ইউনিট 4, এর মধ্যে দেখুন একটা পার্ট লেখা আছে, হাইব্রিড অরবিটাল ইনভলভিং sp অরবিটাল। তাহলে আমরা হাইব্রিড অরবিটাল মানে কি? সংকরায়িত অরবিটাল, আমরা সেটা বের করলাম কার্বনের, sp3, sp and sp2। পরে যেটা লেখা আছে দেখুন, অফ কার্বন অ্যান্ড ইটস স্টিরিওকেমিস্ট্রি, হঠাৎ করে লিখে দিল স্টিরিওকেমিস্ট্রি, মানে ত্রিমাত্রিক রসায়ন। পরে বলেছে অপটিক্যাল, মানে ত্রিমাত্রিক রসায়নের মধ্যেই এটা পড়ে, অপটিক্যাল অ্যান্ড জিওমেট্রিক্যাল আইসোমারিজম। তো এবার এটাই হচ্ছে সমস্যা, যে তাহলে আমরা মাঝখানে কি করবো? এই জিনিসগুলো কি পড়বো না? না পড়লে তো আমরা অর্গানিক কেমিস্ট্রি শিখতে পারবো না। তো এই জন্য আমরা ওগুলোকে শিখে নেবো আমরা। তো এবার যেটা আসছি, সম্পৃক্ত
হাইড্রোকার্বন, আরেকটা পার্ট হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এই দুটো পার্ট কি জিনিস? নামটা তো স্যার হাইড্রোকার্বন, মানে হাইড্রোজেন কার্বন তো থাকবেই। তাহলে সম্পৃক্ত কথাটা বা স্যাচুরেটেড কখন ইউজ করা হবে আর কখন অসম্পৃক্ত কথা ইউজ করা হবে? দেখুন, সম্পৃক্ত কখন হবে? যদি যৌগের মধ্যে আমরা কার্বন কার্বন এক বন্ধন খুঁজে পাই, মানে অ্যালকেনকে আমরা বলতে পারি এক কথায়। এটা পরীক্ষা সাধারণত দেয় না, দেয় কোনটা? অসম্পৃক্ত নিয়ে। যে সমস্ত যৌগের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে তাকেই বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার অনেকে কি বলে, মানে এই কার্বন কার্বন দ্বিবন্ধনটা না বলে শর্টকাটে বলে দেয় দ্বিবন্ধন থাকলে বা ত্রিবন্ধন থাকলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন হয়। তাহলে পরীক্ষায় আপনাদেরকে কোশ্চেন যদি দিয়ে দেয় যে CH3CHO এই যৌগটা কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন হবে? হ্যাঁ, তো এই জন্য বলছি মনে আপনারাও এভাবে সবসময় মনে রাখবেন। শুধু দ্বিবন্ধনের কথা মনে রাখলে হবে না, আমাকে মনে রাখতে হবে কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন। তাহলে এই যৌগটার মধ্যে কার্বনের সাথে অক্সিজেনের দ্বিবন্ধন আছে। তো এই জন্যে এটা কিন্তু সম্পৃক্ত হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। নেক্সট আমরা যেটা জানবো, আমরা ডিগ্রিগুলো বের করব। অর্থাৎ ডিগ্রি বলতে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, এগুলো প্রচুর কাজে লাগবে আমাদের। 3 ডিগ্রি আর 4 ডিগ্রি। এদের নামগুলো কি কি? 1 ডিগ্রি বলা হয় প্রাইমারি, হ্যাঁ, এগুলো হচ্ছে সেকেন্ডারি। এগুলো শর্ট ফর্মও কিন্তু লেখা হয়, সেকেন্ডারিকে সেক লেখা থাকে। হুম, সেকেন্ডারি, এগুলো একটু নোট করে নিতে পারেন। এটা হচ্ছে টার্সিয়ারি, আর এটাকে বলা হয় কোয়াটারনারি। এবার ঘটনা হচ্ছে কখন 1 ডিগ্রি হবে, কখন 2 ডিগ্রি হবে, সেগুলো একটু দেখে নিই। ধরুন একটা কার্বন, তার তো 4টা হাত, এই 4টা হাতের সাথে একটা কার্বন যুক্ত থাকলো, আর বাকিগুলো আমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে পারি, অন্য কোনো কার্বন দিতে পারতাম। কিন্তু যখন এই কার্বনটা আরেকটা কার্বনের সাথে সংযুক্ত থাকবে তখন তাকে বলা হয় 1 ডিগ্রি বা প্রাইমারি। পরের সিস্টেম দেখুন, যদি এরকম হয় এই কার্বনটা 4টা হাতের মধ্যে এটার যে কোনো দুটো বন্ধনে দুটো কার্বন দিয়ে দিলাম, তাহলে বাকিগুলো হাইড্রোজেন। তাহলে এই যে কার্বনটা, এটা পার্শ্ববর্তী দুটো কার্বনের সাথে সরাসরি যুক্ত আছে, তাই এটা হয়ে যাবে 2 ডিগ্রি বা সেকেন্ডারি। আর যদি আমি সাইডেরগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি, এখানে যদি আমি হাইড্রোজেন দিয়ে দিই, তাহলে এগুলো কত ডিগ্রি করে হবে বলুন তো? এগুলো 1 ডিগ্রি হয়েছে, কারণ যেহেতু একটার সাথে যুক্ত আছে। হ্যাঁ, এবার টার্সিয়ারিতে চলে আসুন। এই যে কার্বনের 4টে হাত, হ্যাঁ, কোন জায়গাটা বলুন? হ্যাঁ, এখানটা একটু শুনুন। এই যে মাঝের যে কার্বনটা, এই কার্বনটা যুক্ত আছে দুদিকে দুটো কার্বনের সাথে সরাসরি যুক্ত আছে। তাহলে যেহেতু দুটো কার্বনের সাথে জয়েন আছে, তাই এটা হচ্ছে 2 ডিগ্রি। আর এই যে কার্বনগুলো সাইডে যে দুটো কার্বন আছে, এর সাথে তো এই কার্বনটার 1 ডিগ্রি, তাই তো 1 ডিগ্রি। হুম, এবার এখানে চলে আসুন। যদি আমি এর 3টে কার্বন দিয়ে দিই তাহলে হয়ে যাবে 3 ডিগ্রি, আর সাইডের গুলো 1 ডিগ্রি। আর লাস্ট যেটা পড়ে থাকলো, এখানে যদি আমি 4টেই বন্ধনে 4টা আমি কার্বন দিয়ে দিই তাহলে হয়ে যাবে 4 ডিগ্রি। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন হয় 5 ডিগ্রি কার্বোকেটান বা 5 ডিগ্রি কার্বন কি সম্ভব? খুব
কখনো সম্ভব না। কারণ আপনি আর কি করে বাড়াবেন বলুন তো, 4টে হাতের জায়গায় তো 5টা হাত করতে পারবেন না। তাহলে 5 ডিগ্রি বলে কিছু হয় না। এবার এগুলোকে শর্ট ফর্মে লেখা থাকে কখনো কখনো। এই সেকেন্ডারিকে সেক বলা লেখা থাকে, এসিসিউ লেখা থাকে, বা বাংলাতেও সেক বলে লেখা থাকে। আবার টার্সারিকে টার্ট বলে লেখা থাকে। কোয়াটারনারিটা সেরকম কিছু ব্যবহার নেই, আমরা দেখতে সেরকম পাই না যৌগে। বেশিরভাগই টার্ট আর সেক এটা ইউজ হয়। বেশ, এটা সম্পর্কে সবাই বুঝতে পারলেন। এবার আমাদের একটু গ্রুপগুলো জেনে নিতে হবে। কি গ্রুপ স্যার? না, গ্রুপ হচ্ছে অ্যালকাইল বা অ্যালিফ্যাটিক গ্রুপ। অ্যালকাইল গ্রুপ, কারণ এগুলো না জানলে মানে কিরকম ব্যাপার বলতে, এগুলো যেমন রান্নাঘরের মশলার মতো, হলুদ, লঙ্কা, তেল, এগুলোর মতো। অ্যালকাইল গ্রুপ প্রথমত আমরা জানি, আচ্ছা আমরা তো অ্যালকেন জানি। অ্যালকাইল গ্রুপটা কোথা থেকে আসে দেখুন। অ্যালকেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন বাদ দিই তাহলেই হবে অ্যালকাইল। তাহলে স্যার যদি আমরা এখানে মিথেন লিখি, বলুন তো মিথেন থেকে যদি হাইড্রোজেন বাদ দিই তাহলে ওর সাথে আইল কথা যুক্ত করে দিন, তাহলে মিথাইল। এবার এইগুলোকে যৌগের মধ্যে শর্টে লেখা হয়, তাহলে মিথেনের সংকেত CH4, এখান থেকে হাইড্রোজেন বাদ দিলে কি হবে CH3, আমরা প্রায় তো CH3 দেখতে পাই, একে শর্টে লেখা হয় Me। চলে আসুন, যদি ইথেন হয় তাহলে হবে CH3, CH3। অনেকে ভাবে সেগুলো আমরা জানি, কিন্তু হ্যাঁ এর পরে আমি যেগুলো দেবো সেগুলো একটু সমস্যাজনক। এখান থেকে হাইড্রোজেন বাদ দিলে CH3, CH2, একে আমরা কি নাম দেবো? ইথাইল। একে সংক্ষেপে কি লিখবো? ET বলে লেখা হয়। পরে চলে আসুন, প্রোপাইল থেকে সমস্যা শুরু হবে। মানে আমি প্রোপেন দিলাম। আচ্ছা এখানে দেখুন তো, আমি এখান থেকে দুটো জায়গা থেকে হাইড্রোজেন বাদ দিলে দুটো ভিন্ন ভিন্ন গ্রুপ হবে। দেখুন ইথেন থেকে আমি যে কোনো একটা কার্বন থেকে হাইড্রোজেন বাদ দিলেই কি পেতাম? একই গ্রুপ পেতাম। কিন্তু এখানে দেখুন, আমি এই সাইডের যে কোনো দুটো থেকে যদি একটা বাদ দিই তাহলে একটা গ্রুপ কি হবে? CH3, CH2, CH2ই পাবো, এটাই পাবো। হয় আমি বাম দিক থেকে বাদ দিলাম একটা, না হলে ডান দিক থেকে একটা বাদ দিলাম, তাহলে একই আসবে। আর যদি আমরা মাঝের যে কার্বনটা দেখতে পাচ্ছেন, যদি আমি এখান থেকে বাদ দিই তাহলে কি আসবে বলুন তো? CH3, CH, এখানে তখন গ্রুপ হয়ে গেল, এটা হয়ে যাবে CH3। এবার এই যেটা প্রথম যেটা দেখতে পাচ্ছেন, এখানে কোনো শাখা নেই, তাই এটার নাম হচ্ছে এন প্রোপাইল। হ্যাঁ, এটার নাম এন প্রোপাইল। আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এর নাম কি বলুন তো? আইসো প্রোপাইল। প্রথম থেকে বলবো? আচ্ছা দেখুন, ছিল আমাদের, আমরা পড়ছি এখন অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপ পাওয়া যায় কি করে? অ্যালকেন থেকে আমরা যদি একটা হাইড্রোজেন বাদ দিই তাহলেই পাওয়া যাবে অ্যালকাইল গ্রুপ। তাহলে মিথেন থেকে আপনি একটা হাইড্রোজেন বাদ দিন, তাহলে পাবেন মিথাইল, CH3। ইথেন থেকে আপনি একটা হাইড্রোজেন বাদ দিন, তাহলে আপনি পাবেন ইথাইল। এবার চলে আসুন প্রোপেন। প্রোপেনের আমি দুটো অপশান পাচ্ছি। আমি সাইডের দুটো কার্বন থেকে যদি বাদ দিই তাহলে আমরা এই গ্রুপটা পাচ্ছি। তো এতে যেহেতু কোনো শাখা নেই তাই এর নাম এন প্রোপাইল। আর যখন আমরা মাঝের কার্বন থেকে বাদ দিচ্ছি তখন এটা তো ভিন্ন একটা গ্রুপ আসছে, এর নাম হয়ে যাবে আইসো প্রোপাইল। মানে যেখানেই আইসো কথা থাকবে আমাকে এরকম স্ট্রাকচারটার কথাই ভাবতে হবে। হ্যাঁ, আইসো থাকা মানে আমাকে সবসময়, আপনি এটাকে এভাবে লিখতে পারেন, এইভাবে লিখে নেবেন। আইসো বলে দেওয়া মানেই এই সিস্টেমটা আপনাকে লিখতে হবে। তাহলে বলুন তো, যদি আইসো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, এটা এটা একই থাকছে, এটা থেকে বাদ দেবো না আমরা। আচ্ছা তাহলে একটা নাম বলছি, যদি আইসো বিউটাইল হয়। হ্যাঁ বলুন, আপনার কথাটা একটু কেটে গেল।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুদিকে একই মিথাইল থাকবে। আমি আসছি, আরো উদাহরণ নিচ্ছি। তাহলে যদি বলা হয় আইসোবিউটাইল বলা হয়, আপনি তাহলে কিভাবে লিখবেন বলুন? প্রথম কথা স্যার, আইসো মানে আমি ওটা লিখে নেব। স্যার বিউট মানে তো 4টা কার্বন, তো এখানে আরেকটা কার্বন দিয়ে দিলাম, তো এর নাম হয়ে গেল আইসোবিউটাইল। যদি স্যার বলে আইসো পেন্টাইল করুন, তাহলে 5টা কার্বন থাকবে। তাহলে আইসো হতে গেলে স্যার মিনিমাম কটা কার্বন লাগবে? 3টে, এই ফরম্যাটটা। তাহলে এখানে দিয়ে দেবো আমরা CH2CH2। এটার নাম কি? আইসো পেন্টাইল। তার নামগুলো লিখে দিচ্ছি। এটা হচ্ছে আইসো বিউটাইল, আর এটা হয়ে যাবে আইসো পেন্টাইল। ইউপির টিজিটির পরীক্ষায়, মানে গ্র্যাজুয়েট লেভেল যেটা পরীক্ষা, তাতে জিজ্ঞেস করেছিল নিচের কোনটি আইসো বিউটাইল গ্রুপ চিহ্নিত করো। প্রোপাইল, দেখো আইসো প্রোপাইল হতে গেলে সর্বদা আমরা মাঝের এই যে প্রোপেনটা ছিল না, এর মাঝের কার্বনটা থেকে বাদ দিতে হবে, সবসময় মাঝের কার্বনটা থেকে দিলে আমার এরকম স্ট্রাকচারটা আসছে দেখুন। এবার যদি আমাকে আইসো বিউটাইল বলা হয়, তাহলে এর সাথে আরেকটা কার্বন জুড়তে হচ্ছে, তবেই 4টে কার্বন হলে বিউট হবে। যখন পেন্টাইল হবে তার সাথে 5টা আরেকটা কার্বন এক্সট্রা জুড়তে হবে, তবে 5টা কার্বন মানে পেন্ট হবে। হ্যাঁ, এবার চলুন আমরা আরেকটা পার্টে যাই। যদি আমরা বিউট্যান নিতাম, CH3CH2CH3 নিতাম, এখান থেকে কতগুলো গ্রুপ বানানো যেতে পারে? এখান থেকে 4টে গ্রুপ বানানো যেতে পারে। প্রথমে চলে আসুন, এইখান থেকে বাদ দেওয়া আর এইখান থেকে বাদ দেওয়া একই ব্যাপার। তাহলে আপনি যেটা গ্রুপ বানাতে পারবেন, তাহলে এটা একটা আসবে, এর নাম কি বলুন? এন বিউটাইল। হ্যাঁ, এবার দেখুন, আপনি যদি মাঝের কার্বনগুলো দুটো থেকে, মানে এখান থেকে আর এখান থেকে বাদ দেন, তাহলে ওখান থেকে একটা পাচ্ছেন, যে কোনো একটা। তাহলে এটাতে গ্রুপ করে দিলাম, এটা CH3, এর নাম কি হবে? শুনুন, এটা এটা কত ডিগ্রি, এটা কত, না এটা আইসো হবে না, এটা কত ডিগ্রি কার্বন থেকে বাদ দিয়েছি বলুন তো? তাই এটার নাম হবে সেক বিউটাইল। পরি আসছি আসছি, আমি আইসোটা এখানে দেখাবো দেখুন। এবার আইসোটা কিভাবে করতে হচ্ছিল দেখুন। আমার আইসো মানে এইটা তো পার্ট কমন থাকছেই, এর সাথে আরেকটা কার্বন দিতে হবে, তবে 4টা হবে। এটার নাম হচ্ছে আইসোবিউটাইল। দেখুন এই কার্বনটা কত ডিগ্রি? 1 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাবে আইসো বিউটাইল। বলুন, বুঝতে পারলেন? আপনি একটু ভালো করে দেখুন, সেক বিউটাইলটা হচ্ছে 2 ডিগ্রি, মানে যে কার্বনে আমি বন্ডটা খালি রেখেছি ওইটা দেখুন 2 ডিগ্রি, মানে দুদিকে দুটো কার্বনের সাথে যুক্ত আছে। আর যেটা আপনি আইসোবিউটাইল বলে চিহ্নিত করবেন, সেটা দেখুন ওই কার্বনটা তার সাথে সরাসরি একটা কার্বন যুক্ত আছে, তাহলে ওটা 1 ডিগ্রি। হ্যাঁ বলুন। না, এক যেমন ওপরেরটা যেটা যেটা এন বিউটাইল, ওটা শুধু এন লিখে দিয়েছি আমি, নর্মাল, কোনো শাখা নেই, কিছুই নেই। হ্যাঁ, 3 ডিগ্রি টার্সিয়ারি, সেটা আমি পরে লিখছি। হ্যাঁ হ্যাঁ। হুম হুম।
হ্যাঁ, এখানে কারো যে কোনো সাথে কোনো কার্যকরী গ্রুপ যে কেউ যুক্ত হতে পারে, ওই জন্য ফাঁকা রেখেছি। হ্যাঁ, যদি কার্বন করে দেন তাহলে তো ওটা আবার অন্য গ্রুপে ট্রান্সফার হয়ে গেল, কার্বন দিয়ে দেওয়া মানে তোমার 5টা কার্বন হয়ে যাচ্ছে না? যদি, হ্যাঁ বলো। কোনটার কথা বলছেন বলুন তো, CH3 কোনটায় থাকছে? হ্যাঁ। হুম। এগুলো থেকে তো আমি বাদ দিচ্ছি না। আমি এই কার্বনটা থেকে বাদ দিয়েছি, দেখুন এটা CH2 লেখা আছে। আপনি কার্বনের 4টা হাত গুনে নিন। হুম। নেক্সট পরে, তাহলে এবার দেখুন, তাহলে পরীক্ষায় কেন কোশ্চেনটা দেয় হ্যাঁ, হ্যাঁ, একজন 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 বলুন। এন মানে হচ্ছে নর্মাল, কোনো শাখা নেই। আপনারা আরেকটা এন দেখতে পাবেন, আরেকটা কি বলুন তো, এরকম একটা এন দেখতে পাবেন, কোথাও লেখা আছে এন ব্রোমো সাকসিনামাইড, ক্যাপিটাল এন। সেই এনের অর্থ কিন্তু আলাদা। সেটা মানে কি বলুন তো, এই না, এন মানে নাইট্রোজেনের সাথে কেউ যুক্ত আছে, যেটা আমরা অ্যামিনের নামকরণে দেখতে পাবেন। ক্যাপিটাল এন মানে এটা মানে হচ্ছে নাইট্রোজেন, এই নাইট্রোজেনের পরমাণুর সাথে কেউ যুক্ত আছে। আর যেখানে স্মল এন দেখতে পাবেন, এর মানে নর্মাল, কোনো শাখা নেই, লং চেন কার্বন। হ্যাঁ বলছি। আচ্ছা, আর আর কেউ কিছু বলছিলেন? বলছিলাম যে সেকটা হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখুন, আমি যেখানটা বন্ডটা ওপেন রেখেছি এই জায়গাটা, এই কার্বনটা কত ডিগ্রি? 2 ডিগ্রি। আর আপনি আইসোবিউটাইলের যে জায়গাটা আমি বন্ড ফাঁকা রেখেছি, মানে এর সাথে কেউ যুক্ত হতে পারে, এটা কত ডিগ্রি কার্বন? এটা 1 ডিগ্রি। আপনাকে আইসো করতে গেলে এইটা তো রাখতেই হচ্ছে, এরকম বিন্যাসটা। তারপরে আপনি একটা কার্বন জুড়ে দিলেন যাতে বিউট লেখা যায়। যদি ওটাই থাকতো তাহলে তো প্রোপ হয়ে যেত। তার মানে আমরা এটা বলতে পারি, আইসো গ্রুপ বানাতে গেলেই মিনিমাম 3টে কার্বন লাগবে। বলুন, এবার এবার ক্লিয়ার হয়েছেন যিনি জিজ্ঞেস করছিলেন? হুম। সেক হচ্ছে, হ্যাঁ। সেক কথাটা এই জন্য সেকেন্ডারি বলে। হুম। আচ্ছা, এবার চলে আসুন, আরেকটা গ্রুপ বানানো যেতে পারে 4টে কার্বন দিয়ে। কি হবে সেটা? CH3, এদিকে একটা CH3 দিয়ে দিন, এদিকে একটা CH3 দিয়ে দিন, এই বনটা ফাঁকা রেখে দিন। একটু তুলে নিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এগুলো সব দেওয়া থাকবে, হ্যাঁ, PDF এর মধ্যে দেওয়া থাকবে। আমি ক্লাস অ্যাকচুয়ালি PDFটা কিছুটা রেডি করেছি। এবার যে যে পয়েন্টগুলো অ্যাড করতে হবে, মানে এই যে পয়েন্টগুলো আমাকে অ্যাড করতে হচ্ছে, যেগুলো ডিটেলসে বলছি, এগুলোকে আমি অ্যাড করে দেবো। তাহলে এইটা বলুন কত ডিগ্রি হবে? এটা 3 ডিগ্রি। তাহলে এটার নাম হয়ে যাবে টার্ট বিউটাইল। হ্যাঁ, টার্সিয়ারি বিউটাইল। তাহলে পরীক্ষায় যেটা ঝামেলা সৃষ্টি করবে তোমাদের সাথে, সেক বিউটাইল, আইসো বিউটাইল, এই জন্যেই পরীক্ষায় এটা তোমাদের দিতে পারে। যেমন ইউপি টিজিটির 2019-এ পরীক্ষায় কোশ্চেন দিয়েছে এটা। ওহো, ওটা আমার অ্যাকচুয়ালি ল্যাপটপে রয়েছে, আমি এখনো ওটা PDF-এ নিয়ে আসিনি।
আমি পরের দিন থেকে অ্যাকচুয়ালি সমস্ত কোশ্চেনগুলো অ্যারেঞ্জ করে রাখবো আর কি। আজকে অ্যাকচুয়ালি প্রথম দিন ক্লাস, তো তো সবগুলো অ্যারেঞ্জ করা হয়নি আর কি। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি পরের দিন থেকে তোমাদের সিরিজ করেই পড়াবো, মানে যে টপিকটা পড়াবো তার আন্ডারে আমাদের যত পিআইকিউ কোশ্চেন আছে, যত বোর্ড আপনার, এনভিএস আছে নবোদয়, কেভিএস আছে, ইউপি আছে, আচ্ছা তারপরে আপনার আমাদের যেমন মাদ্রাসার বোর্ড আছে, ওয়েস্ট বেঙ্গলে তো রয়েছে একটা। তো এগুলো সমস্ত কোশ্চেনগুলোকেই কম্বাইন করে আমরা প্র্যাকটিস করব। তাহলে আমাদের আর বুঝতে সমস্যা হবে না কীরকম কোশ্চেন আসবে। বলুন, এটা সবাই বুঝতে পেরে গেছেন তো? হ্যাঁ হ্যাঁ বলুন। হুম 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 হুম। হ্যাঁ, যে জায়গাটা ফাঁকা রেখেছি, যে জায়গাটা আমরা ফাঁকা রেখেছি, যে এই বন্ডটার সাথে তো কেউ যুক্ত হতে পারবে, ওই জায়গাটাকে লক্ষ্য করব আমরা। আমরা তো একে যৌগ বলতে পারতাম, কেন একে গ্রুপ বলছি বলুন তো? এই জন্য গ্রুপ, ও অন্য একটা গ্রুপের সাথে সঙ্গ দিতে যাবে। যেমন এই যে এদিকে লিখেছিলাম এন বিউটেন, এটা কিন্তু একটা যৌগ, এটা কোনো গ্রুপ নয়। এটা সমস্ত কার্বনের হাত ফিল আপ আছে, আর এগুলো সব গ্রুপ। কেন? এটা এখনো তার টেট্রাভ্যালেন্সি পূরণ করতে পারেনি, এ অন্য কোনো গ্রুপের সাথে সঙ্গ দেবে, তখন তার গ্রুপ চারটা বন্ধন পূর্ণ হবে। বলুন, আর কারো কিছু যদি কোশ্চেন থাকে একটু বলুন। হ্যাঁ হ্যাঁ, ওটাকেই ফলো করতে হবে ঠিকঠাক করে। এবার দেখুন কেন আমরা এগুলো শিখবো। কারণ আমি যে ভিডিওগুলো আপলোড করেছি, আপনারা সব ভিডিওগুলো দেখেছেন কিনা জানি না। যেমন এই যে SN1 SN2 বিক্রিয়া আমি আপলোড করেছি, প্রতিস্থাপন বিক্রিয়া। ওখানে পরীক্ষাতে দেখবে অনেকগুলো কোশ্চেন দিয়েছিলাম আমি, যে টার্ট বিউটাইল ক্লোরাইড লেখা আছে, তখন নাম দেওয়া থাকবে। এবার নাম থেকে যদি আমি সংকেতটা না লিখতে পারি, তাহলে তো কোশ্চেনটাই আমি করতে পারবো না, তাই না? এই সমস্ত যৌগের ক্ষেত্রে আইপিএসসি নামটা কম দেয়, এগুলো কিন্তু আইপিএসসি নাম না, এগুলো কমন নেম, এগুলোই বেশি প্রচলিত। আচ্ছা এবার চলুন আমরা একটু বন্ড সম্পর্কে একটু জেনে নিই। হ্যাঁ, কোন পার্টটা, যেটা আমি ইউটিউবে ফ্রিতে করিয়েছি ক্লাসে? আমরা এখানে এ থেকে জেড অবধি শিখবো, ওই ইউটিউবের সাথে আমার কোনো সাথ নেই। আপনারা ওখান থেকে রিপিট ক্লাস দেখে নিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু এখানে একেবারে যা শুরু করেছি একবারে শেষ হবে অর্গানিকের লাস্ট, আবার ফিজিক্যাল, আবার ইনঅর্গানিক। হ্যাঁ, এবার যদি আপনারা বলেন যে না স্যার আমরা ওখান থেকে দেখে নিয়ে বুঝতে পেরে যাচ্ছি, তাহলে আর করানোর দরকার যদি না থাকে তাহলে করাবো না। হ্যাঁ, তাহলে কি বলুন তো, অ্যাকচুয়ালি ক্লাস, এখানে ক্লাসে করতে আসার একটাই কারণ, যে আপনাদের সাথে এই যে কনভারসেশনটা ওখানে হচ্ছিল না, এই জন্য তো এখানে ক্লাস করতে আসা। তো ওখানে অনেক রকমের সমস্যা থাকবে কারো না কারো, তো সেগুলো ডিসকাশন করা যাবে। আচ্ছা এবার চলে আসুন একটু বন্ধন নিয়ে। এই যে কার্বন কার্বন এক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন, এদের একটু বন্ধন দৈর্ঘ্যগুলোর কথা একটু জেনে নেওয়া যাক। আচ্ছা, এই যে কার্বন কার্বন এক বন্ধন, মানগুলো পরীক্ষায় হয়তো নাও জানতে পারে, কিন্তু অর্ডারটা জানতে হবে, বন্ধন দৈর্ঘ্যের কথা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, যেটা কার্বন কার্বন এক বন্ধন, এর মান কত হয় কারো কি মনে আছে? অনেকদিন আগে হয়তো পড়েছিলেন, তাও বলার চেষ্টা করুন দেখি। হ্যাঁ বলুন। হ্যাঁ, প্রথমেরটা হয় 1.51 অ্যাংস্ট্রম। নেক্সট পরেরটা হয় 1.34 অ্যাংস্ট্রম। হ্যাঁ, আর পরেরটা হচ্ছে 1.20 অ্যাংস্ট্রম। এবার যেটা আপনারা সহজে মনে রাখবেন, এটা আমাদের যখন রাসায়নিক বন্ধন চ্যাপ্টার পড়বো সেখানেও এটা কাজে লাগবে আমাদের। আচ্ছা, এই যে মাঝে যে বন্ধনগুলো দেখতে পাচ্ছেন না, এই যে কটা বন্ধন, একে সংক্ষেপে কি বলা হয় জানেন? একে বলা হয় বন্ড অর্ডার বলা হয়, বা বাংলায় বলা হয় বন্ধন ক্রম।
বন্ধন ক্রম। তাহলে বন্ধন ক্রম কথার অর্থ কি? যে দুটো পরমাণুর মধ্যে কতগুলো বন্ধন আছে তার সংখ্যা, একেই বলা হয় বন্ধন ক্রম। তাহলে দেখুন তো, বন্ধন ক্রম যত বাড়ছে তত বন্ধন দৈর্ঘ্য কি হচ্ছে বলুন তো, কমে যাচ্ছে না? তাহলে এই বন্ধন ক্রমের সাথে বন্ধন দৈর্ঘ্যের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। তো এটা আমরা এখানেও মনে রাখবো, ওই কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারেও আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এবার যেটা কোশ্চেন দেয় পরীক্ষায়, তাহলে স্যার বেনজিনের মধ্যে তো স্যার সিঙ্গেলও রয়েছে, ডবলও রয়েছে, তাই ওখানে কার্বনের মধ্যে বন্ধন জিজ্ঞেস করলে কি অ্যান্সার দেবো আমরা? যদি বলে বেনজিনের মধ্যে যে কার্বন কার্বন বন্ড রয়েছে এর দৈর্ঘ্য কত, আপনি তাহলে কি দুটো অ্যান্সার দেবেন, যে এক বন্ধনের জন্য 1.54 আর দ্বি বন্ধনের জন্য 1.34? হ্যাঁ, কেন বলুন তো, একটুখানি বলুন। ঠিকই বলেছেন। হ্যাঁ, তাহলে রেজোনেন্স জানেন ঠিকঠাক। ওকে, থ্যাংক ইউ। অবশ্যই অবশ্যই, জানলেও বলবো, না জানলে এটা ক্লাসে তো সবার জন্য, তো আমি সবটাই বলবো, জানলেও অসুবিধা নেই, উনিও শুনে নেবেন। আচ্ছা দেখুন, এখানে কি হয়, এর বন্ধন দৈর্ঘ্যটা হয়, আমি লিখে দিচ্ছি 1.39 অ্যামস্ট্রং হয়, মানে না দ্বিবন্ধন না এক বন্ধন, এর মাঝামাঝি। দেখুন এই মানটা, দেখুন, হ্যাঁ, এক বন্ধনের থেকে ছোট, দ্বিবন্ধনের থেকে কিছুটা বড়। এবার আপনারা বলবেন স্যার মাঝামাঝি কেন? কারণটা শুনুন, এটা রেজোন্যান্সের কারণে হয়। স্যার রেজোন্যান্স কোথায় হয় আমরা কি করে বুঝবো? এর আগের দিন আমি যে অ্যারোমেটিসিটির ক্লাসটা করিয়েছিলাম ইউটিউবে, সেখানে বারবার করে বলেছিলাম যে যেখানে কনজুগেটেড সিস্টেম থাকে, কনজুগেটেড সিস্টেম বলতে স্যার কি বোঝায়? এখানের ক্ষেত্রে দ্বিবন্ধন, এক বন্ধন, দ্বিবন্ধন, আবার এক বন্ধন, এটা দেখুন অল্টারনেটিভ আছে না, একটা ছেড়ে একটা। যখন এরকম সিচুয়েশন চলে আসে, অল্টারনেটিভ সিস্টেম, একে বলা হয় কনজুগেটেড সিস্টেম, তখন রেজোন্যান্স হওয়ার প্রবণতা থাকে। স্যার রেজোন্যান্স মানে কি? এক কথায় বললে রেজোন্যান্সকে বলা হয় পাই ইলেকট্রনের স্থান পরিবর্তন। মানে ও যেখানে এক জায়গায় স্থির, ও এক জায়গায় সুস্থভাবে থাকতে পারছে না, ছটপটে। যেমন একটা ছোট বাচ্চাকে যে একটা ঘরের মধ্যে, মানে চার দেওয়ালের মধ্যে রেখেছি, আপনি ভাবুন এই চার দেওয়ালটা হচ্ছে আপনার বাড়ির চার দেওয়াল, এইটা এই যে বেঞ্জিনের সিগমা বন্ধনটা, এর মধ্যে একটা ছোট বাচ্চাকে আমি রেখে দিয়েছি, এটা একটা ছোট বাচ্চা, এটা একটা ছোট বাচ্চা, এটা একটা ছোট বাচ্চা। ওরা কি চুপচাপ থাকবে বলুন তো, ছোট বাচ্চাগুলো? ও তো যেদিক সেদিকে জিনিসপত্র নিয়ে ছোড়াছুড়ি করতে শুরু করবে। তাহলে এখানে সেরকম, এই যে পাই বন্ধনগুলো না, এটা একটু দুষ্টু প্রকৃতির, মানে এই পাই বন্ধনগুলো সহজেই ভেঙে যায়, দুর্বল প্রকৃতির। তো তখন কি করবে, এর এখানে থাকতে ভালো লাগছে না, এখানে চলে আসে, এর এখানে থাকতে ভালো লাগছে না, এখানে চলে এলো, এভাবে ইন্টারচেঞ্জ হতেই থাকে। তাহলে বেনজিনের ক্ষেত্রে এই দু রকমের আমরা গঠন দেখাতে পারি। আবার এদের মনে হচ্ছে আমরা চলো আবার পরিবর্তন করি, এখানে চলে আসবে এটা, এখানে চলে আসবে, এখানে চলে, মানে আবার আগের গঠনে চলে এলো, এই আবার ওদিকে যায়। এই জন্যই এই অ্যারোটা আমরা দিয়ে থাকি, ডবল হেডেড অ্যারো, কারণ এদের মধ্যে ইন্টারচেঞ্জ হতেই থাকে। তাহলে এটাকে বলা হয় রেজোনেন্স স্ট্রাকচার। এদেরকে রেজোনেন্স হাইব্রিডে লিখলে, মানে অ্যাকচুয়ালি রেজোনেন্স হাইব্রিডটাই স্থায়ী। এই যে পাই বন্ধনগুলো বারবার রোটেট করছে না, ঘুরতে থাকছে, এই জন্য আপনারা বইতে এটা দেখেছেন, এটাকে গোল করে লেখা হয়। কেন গোল করা হয় বলুন তো? কারণ এটা পাই ইলেকট্রন সব সময় ঘুরছে, সব সময় ঘুরছে, অনবরত ঘুরতে আছে, কোথাও ফিক্সড নয়। তাহলে বলুন, যে কোনোটাই পিওর দ্বিবন্ধনও নয় আর পিওর এক বন্ধনও নয়, এ তো সবসময় ঘুরছে। এই জন্য এর মানটা 1.39 অ্যামস্ট্রং বলা হয়। সবাই বুঝতে পারলেন? না, রেজোনেন্স যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো যৌগে, শুধু কনজুগেটেড থাকবে। আমি ওটা যেটা বলেছিলাম, অ্যারোম্যাটিক হতে গেলে সাইক্লিকের মধ্যে। হুম, যদি অ্যারোম্যাটিক হতে হয় তাহলে সাইক্লিক হবে,
তার মধ্যে কনজুগেশন থাকবে। বাট রেজোন্যান্স হতে গেলে যে সাইক্লিক হতেই হবে এর কোনো মানে নেই। আপনি বাইরে একটা যৌগ, আমি দেখাচ্ছি আরও যৌগ দেখুন, CH2, ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH2। দেখুন তো এটা তো ওপেন চেন, এর মধ্যে শুধু দেখবেন অল্টারনেট আছে কিনা, মানে প্রথমে দ্বিবন্ধন, আবার সিঙ্গেল, আবার দ্বিবন্ধন, তো এখানে রেজোন্যান্স হবে। তো এই বন্ডটা এখানে চলে যাবে, ও এখানে শিফট হবে, এখানে শিফট হবে, এইভাবে চলতেই থাকবে শিফটিং, শুধু পাই ইলেকট্রনগুলো শিফটিং থাকবে। না, যদি পরপর দ্বিবন্ধন থাকে তখন সেখানে রেজোন্যান্স হওয়ার প্রবণতা থাকবে না, কনজুগেটেড তো নয়। হ্যাঁ, ওটাকেই বলা হচ্ছে কনজুগেটেড সিস্টেম, কনজুগেশন বলা হচ্ছে। আমরা রেজোন্যান্সের টপিকের মধ্যে আসি, আরও এগুলো ডিটেলসে বলবো যখন রেজোন্যান্স নিয়ে ব্যাখ্যা করা হবে, ঠিক আছে? অলরেডি তো মেনশন করা আছে সিলেবাসে রেজোন্যান্স পড়তে হবে। আচ্ছা, এবার শুনুন, এই যে আমরা sp3 পড়েছিলাম না শঙ্করায়ন, sp3-র গঠনাকৃতি কি হয়, এটা যদিও রাসায়নিক বন্ধন চ্যাপ্টারেও পড়বো আমরা। বলুন দেখি, এই sp3 হলে এদের গঠনাকৃতি কি হয়? হ্যাঁ, না, প্ল্যানার নয়, এটা চতুস্তলকে, সুষম চতুস্তলকে বলা হয়। হ্যাঁ, চতুস্তলকীয়, সুষম চতুস্তলকীয়। আচ্ছা, বন্ধন কোণের মান কত? 109 ডিগ্রি 28 মিনিট কেউ বলে, অনেকে একসাথে বলে দেয় যে 109.5 ডিগ্রিও বলে দেয়, অনেক বইতে অনেক রকমের লেখা আছে। আচ্ছা, এবার চলুন, যদি sp2 হয় তাহলে কি হবে? আচ্ছা, তাহলে চতুস্তলকের শেপটা কিন্তু 3D শেপ। যদি সেটাকে দেখানো যায় কিভাবে দেখতে লাগে, দুটো থাকে অন দা প্লেন, মানে প্লেনের ওপরে, আমি ধরো মিথেনটা আঁকছি, আর একটা থাকবে অ্যাবাভ দ্য প্লেন, মানে এটা আমার দিকে চলে আসছে, ঠিক যে প্লেনে আছে তার সে প্লেনের উপরের দিক করে, এখানে একটা হাইড্রোজেন। আরেকটা যে প্লেনে আঁকছি তার ঠিক বিপরীত দিকে, মানে আমার থেকে দূরে চলে যাচ্ছে, এইটা, এটা ত্রিমাত্রিক গঠন। এবার চলুন sp2 হলে কি হয়? এটা হচ্ছে ত্রিকোণীয় সমতলীয়। হ্যাঁ, সমতলীয়, পিরামিডীয় হবে না, দুটো নাম হয়, একটা ত্রিকোণীয় পিরামিডীয় হয়, একটা ত্রিকোণীয় সমতলীয় হয়, কিন্তু ত্রিকোণীয় পিরামিডীয় এখানে আসবে না, ওটা একমাত্র ওই রাসায়নিক বন্ধনে যখন অ্যামোনিয়া নিয়ে পড়বো সেখানে আসবে। এর বন্ধন কোণ কত হয়? এটা হয় 120 ডিগ্রি। হ্যাঁ, 120, এগুলো একটু মনে রাখতে হচ্ছে। sp হলে কি হয় স্যার? এটা হয় সরল রৈখিক। হ্যাঁ, 180 ডিগ্রি। তো এইগুলোকে আমাদের একটু মনে রেখে দিতে হবে। হ্যাঁ, এটা যদি ত্রিমাত্রিক সমতলে থাকবে তাহলে 2D হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আজকে তো আমাদের ফার্স্ট ক্লাস, তো আমরা এই পর্যন্ত ইনিশিয়ালভাবে একটু শিখলাম। এর পরের দিন থেকে আমাদের পুরো ফুল প্যাকেজ নিয়ে মিনিমাম 2.5 ঘন্টা, ম্যাক্সিমাম 3 ঘন্টা, এইটা সবাইকে একটু পোটেনশিয়ালিটি রাখতে হবে ক্লাসে। আমি সেটা একটু আচ্ছা তোমাদের সাথে ডিসকাশন করে নিই ওটা নিয়ে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি।